Good morning, dear student. Welcome to the Way of Solution #1 Study Channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস। আজকে আমরা আলোচনা করব আপকামিং মিসলেনিয়াস পরীক্ষার জন্য একটি স্ট্যাটিক জিকের ক্লাস, এবং এই ক্লাস তোমাদের অন্যান্য পরীক্ষায়ও কিন্তু কাজে লাগবে। তো আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস নাম্বার 3। প্রত্যেকে যারা ক্লাসে রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে, আশা করি ভালো লাগবে। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাবে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে কিন্তু তোমরা পাচ্ছ। এখানে অ্যাপ ওপেন করলে পেড কোর্স অপশানে তুমি যাও, এবং সেখানে এই গ্রাম পঞ্চায়েত ব্যাচ দেখবে, নতুন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে, আবার লাইভ ব্যাচ, পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের একটি প্র্যাকটিস ব্যাচও কিন্তু শুরু হচ্ছে, এবং মিসলেনিয়াসের জন্যও কিন্তু ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের ফাউন্ডেশন আছে এবং প্র্যাকটিস ব্যাচও কিন্তু শুরু হচ্ছে। তো যাই হোক, আমরা স্ট্যাটিক জিকে থেকে এমসিকিউ প্র্যাকটিস করেছি দুটো ক্লাসে, আজকেও কিন্তু স্ট্যাটিক জিকে থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 1 শুরু করছে আজকের আলোচনা। এটা ছিল তোমাদের গত ক্লাসের হোমওয়ার্ক, এটা দিয়েই কিন্তু আমরা আজকের আলোচনা শুরু করছি। ভারতের কোন আন্তর্জাতিক সীমানা রেখাকে জিরো লাইন বলা হয়? ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত পাঞ্জাব খাত, ভারত মায়ানমারের সীমা, ভারত ত্রিপুরা বাংলাদেশের মধ্যকার সীমানা, ভারত চীনের নিয়ন্ত্রিত LAC। কোশ্চেন নাম্বার 1, এখানে উত্তর কি হবে? জিরো লাইন এখানে কোনটিকে বলা হয়? উত্তর হবে অপশন সি, ভারত। ভারতের ত্রিপুরা বাংলাদেশের মধ্যকার সীমানা, এটাকে জিরো লাইন বলা হয়। তো ভারত বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার কিন্তু দীর্ঘ সীমানা রয়েছে। আমরা জানি 4096, এবং ভারতের সব থেকে বেশি এই আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে, কারণ বাংলাদেশের 3 দিকেই ভারত, তাই তো। এবং ত্রিপুরা এমন একটি রাজ্য যার আবার 3 দিকে বাংলাদেশ। তো এই ত্রিপুরার অংশটির একটি বিশেষ ভাগকে জিরো লাইন বলা হয়। এটি মূলত আগরতলার আখাউড়া সীমানার কাছে অবস্থিত, যেখানে নো ম্যানস ল্যান্ডের দূরত্ব শূন্যের কাছাকাছি। এটাকে জিরো লাইন বলা হয়। কোশ্চেন নাম্বার 2, মাউন্ট মণিপুর, নামটা ভালো করে দেখে নাও। মাউন্ট মণিপুর জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলে অবস্থিত? তো এটি একটি ন্যাশনাল পার্ক ভারতের, যার নাম হচ্ছে মাউন্ট মণিপুর। সঠিক উত্তর কি হবে? মণিপুর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ নাকি আসাম? সঠিক উত্তর কি হবে বলো? নামটা কি শুনে মনে হচ্ছে মণিপুর নাকি, কিন্তু উত্তর মণিপুর নয়। এবার তোমরা বলো কি হবে? মাউন্ট মণিপুর এটি একটি ন্যাশনাল পার্ক, যেটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখবে 9টি ন্যাশনাল পার্ক আছে, তার মধ্যে এটি একটি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক, যার নাম 2021 সালে কেন্দ্র সরকার পরিবর্তন করে মাউন্ট মণিপুর রাখে। 1891 সালে অ্যাংলো মণিপুরী যুদ্ধের পর মণিপুরের রাজা কুলচন্দ্র সিং এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের এই মাউন্ট হ্যারিয়েটে নির্বাসিত করা হয়েছিল। তাদের সম্মানার্থে এই নামকরণ। নামে মণিপুর থাকলেও এটি আন্দামানে অবস্থিত। তাহলে এখানে নাম দেখে কিন্তু তুমি অপশন করলে ভুল হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3, আন্তর্জাতিক চুক্তি রামসার কনভেনশন, যেটি কত সালে গৃহীত হয় এবং ভারতের কোন জলাভূমিটি প্রথম রামসার সাইটের মর্যাদা পায়? রামসার সাইটের মর্যাদা পায় ভারতে কোন দুটি বা কোনটি? কোশ্চেনটা হচ্ছে দুটো, এখানে কোশ্চেন আছে, একটা রামসার সম্মেলন কবে হয়, আর একটা ভারতে কোন কোন রামসার কেন্দ্র প্রথম মর্যাদা পায়। তো রামসার কনভেনশন এটা হয়েছিল সারা পৃথিবীর জলাভূমি সংরক্ষণ বিষয়ক একটি সম্মেলন। জায়গাটার নাম ছিল রামসার, ইরানের একটি শহরের নাম রামসার। এখানে 1971 সালে 2 ফেব্রুয়ারি সম্মেলনটা হয়েছিল। সেই সম্মেলনের নাম অনুসারেই কিন্তু, সেই স্থানের নাম অনুসারেই এইটাকে রামসার সম্মেলন বলা হয়, এবং এখানে মূলত বিভিন্ন জলাভূমিকে সংরক্ষণের আওতায় আনা হয়। কারণ জলাভূমি
যেটা না থাকলে সমস্ত বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। তো এই জলাভূমি সংরক্ষণ করা প্রয়োজন আছে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু সারা পৃথিবী জুড়ে দেখবে রামসার সাইট মর্যাদা দেওয়া হয় বিভিন্ন জলাভূমি। ভারতে এরকম 101টি রামসার সাইট বর্তমানে আছে, 101টা। ঠিক আছে, মানে বাড়তে বাড়তে আমি যখন প্রথম ক্লাস নেই 47 ছিল, সেটা থেকে বেশ কয়েক বছর অনেক বেড়েছে, 101টা হয়ে গেছে এখন। ভারতে রামসার সাইট আছে বর্তমানে 101টা। এটা কিন্তু চেঞ্জ হতে পারে, বাড়তে পারে। 1971 সালে হয় 2 ফেব্রুয়ারি, এবং ভারতে প্রথম যে দুটি জলাভূমিকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়, একটা হচ্ছে চিল্কা হ্রদ আর একটা হচ্ছে কেওলাদেও জাতীয় উদ্যান, যেটা হচ্ছে রাজস্থান, 1981। চিল্কা হ্রদ উড়িষ্যাতে, সালটা 1971। এটা মনে রাখলে উত্তরটা হয়ে যেত। সুন্দরবন 2019 সালে রামসার সাইট মর্যাদা পেয়েছে, সুন্দরবনের যে জলাভূমি অঞ্চলগুলি আছে সেইগুলো। কোশ্চেন নাম্বার 4 বলা হচ্ছে বিখ্যাত ঐতিহাসিক গান কদম কদম বাড়ায়ে যা, এই গানটি সুরকার ও গীতিকার কে ছিলেন? গানটির লেখক কে ছিলেন সেটাও আমরা আলোচনা করে দেব। তো এই কদম কদম বাড়ায়ে যা, যেটা সুভাষচন্দ্র বোসও কিন্তু এই উক্তিটা বা এই গানটি গেয়েছিলেন, মানে গেয়েছিলেন বলতে কি, এটা তার বিভিন্ন যে উক্তির মধ্যেও আমরা এই কদম কদম বাড়ায়ে যা উক্তি হিসেবে পেয়ে থাকি। তো এটার সুরকার ও গীতিকার কে ছিলেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি ক্যাপ্টেন রাম সিং ঠাকুর, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন এ কবি নজরুল ইসলাম। তো এখানে সঠিক উত্তর অপশন বি হবে, ক্যাপ্টেন রাম সিং ঠাকুরই। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ এর অফিসিয়াল রেজিমেন্টাল মার্চ গান ছিল কদম কদম বাড়ায়ে যা, এটা তাদের অফিসিয়াল গান ছিল। এই বিখ্যাত গানটি সুর রচনা করেছিলেন আজাদ হিন্দ ফৌজের সদস্য ক্যাপ্টেন রাম সিং ঠাকুরি, এবং মূল গীতটি পণ্ডিত বংশীধর শুক্লার লেখা। বংশীধর শুক্লা, তার রচনা হচ্ছে এই কদম কদম বাড়ায়ে যা এই গানটি, যেটা সুরকার এবং গীতিকার হিসেবে ক্যাপ্টেন রাম সিং ঠাকুরের নাম আমরা কিন্তু পাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO এর সদর দপ্তর কোথায় আছে? ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, তো আমরা বিভিন্ন সংস্থা সদর দপ্তর নিয়ে আমি আগেও আলোচনা করেছি। একটা কথা আমি সেখানে বলেছিলাম, আই অ্যাম কমন। ঠিক আছে, আই অ্যাম কমন থেকে আমরা 3টে সংস্থার নাম মনে রাখতে পারি। একটা হচ্ছে IMO, যার সদর দপ্তর আছে লন্ডনে। দেখো, লন্ডনে 3টে সংস্থার সদর দপ্তর আছে, তার মধ্যে আমরা আই অ্যাম কমন, 3টে সংস্থা কি, আইতে IMO, ঠিক আছে, IMO আর কি, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। দেন AM থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এবং কমন থেকে কমনওয়েলথ গেম। তো আমরা কিছুদিন আগে দেখলাম যে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হলো, এবং এই কমনওয়েলথ ভিত্তিক সংস্থা, যার সদর দপ্তর কিন্তু আমরা লন্ডনে দেখব। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন যে সংস্থাটা আমরা বলছি, এর হেডকোয়ার্টার তাহলে কোথায় আছে? লন্ডনে আছে। এবং এটা মূলত জাতিসংঘের অধীনে সামুদ্রিক নিরাপত্তা, নৌ পরিবহন পরিচালনা, সামুদ্রিক পরিবেশ দূষণ প্রতিরোধের জন্য কাজ করে। এটি প্রতিষ্ঠিত হচ্ছে 1948 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এর প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত। তাহলে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন সম্পর্কে আমরা বেশ কয়েকটি ইনফরমেশন জানলাম। এটির হেডকোয়ার্টার লন্ডন, এটা 1948 এস্টাবলিশ হয়, এবং এর কাজ কি? ঠিক আছে, তো সেই কাজগুলো এখানে লেখা আছে। কোশ্চেন নাম্বার 6, ভারতের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ নয়? ভালো করে কোশ্চেনটা দেখবে এবং অ্যান্সার অপশনগুলো দেখো, অ্যান্সার করো। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কিন্তু নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এবং নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এটি শুধু একটা রাজ্যের উপর নেই, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক মিলে কিন্তু আমরা দেখবো এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত। আমরা আরেকটা কোশ্চেন দেখে থাকি যে
পূর্ব দিক থেকে যে আমরা বলি যে পূর্ব ঘাট পর্বতমালা এবং পশ্চিম ঘাট পর্বতমালা মিলিত হয়েছে নীলগিরিতে, তাই তো? এই কোশ্চেনটাও দেখে থাকি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভ আছে কটি? 18টি। বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, এগুলো ব্যাপারগুলো একই রকম মনে হলেও কিন্তু এদের কিছু কিছু ডিফারেন্স আমরা দেখে থাকবো। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে গোটা ওই পরিবেশ এবং সেখানকার আদিবাসী সম্প্রদায়টাকেও কিন্তু সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়, ঠিক আছে? তো এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ যার অংশ নয় হিসেবে এখানে আমরা কি পাচ্ছি? প্রথম অপশন হচ্ছে ওয়ানানাদ বন্যপ্রাণী অভয়ারণ্য, বানানটি একটু ভুল আছে। মধুমালা জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান, বান্দিপাড়া জাতীয় উদ্যান। পেরিয়ারটা হচ্ছে কেরালা বান্দিপুর কর্ণাটক, মধুমালায় তামিলনাড়ু। ওয়ানাদ বন্যপ্রাণী অভয়ারণ্যটা কোথায় বলতো? এটাও তামিলনাড়ু। পেরিয়ার এটা কেরালায় অবস্থিত, যেটা এর অংশ নয়। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ যেটি 1986 সালে গঠিত, এটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা একটা প্রশ্ন। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের সীমানায় বিস্তৃত, যেটা ওয়ানানাড, মধুমালায়, বান্দিপুর এবং নাগরহোল এর অন্তর্ভুক্ত হলেও কেরালার পেরিয়ার জাতীয় উদ্যান ভৌগোলিক এবং প্রশাসনিকভাবে এর বাইরে অবস্থিত। তাহলে ইনফরমেশন এখানে আছে, তোমরা লিখে নিতে পারো। কোশ্চেন নাম্বার 7 আমরা আসছি। ভারতের চিত্রকলার ইতিহাস সম্পর্কিত নামটা হচ্ছে চিত্রসূত্র। এর এই অধ্যায়টি প্রাচীন কোন গ্রন্থের অংশ? ভারতের চিত্রকলা অর্থাৎ আর্ট, এখানে চিত্রসূত্র নামক একটা অধ্যায় যেটি প্রাচীন কোন গ্রন্থের অংশ? কামসূত্র, বিষ্ণু ধর্মোত্তরা পুরাণ, অর্থশাস্ত্র, নাট্যশাস্ত্র। কোশ্চেন নাম্বার 7, এই ধরনের কোশ্চেন আমি আগে করাইনি যদিও, কিন্তু আপকামিং মিসলেনিয়াসের জন্য আমরা আলোচনা করছি। দেখতে পাচ্ছ বেশ স্ট্যান্ডার্ড মডারেট হার্ড লেভেলের কোশ্চেনও কিন্তু এর মধ্যে আমরা ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? এখানে অপশন বি হবে বিষ্ণু ধর্মোত্তরা পুরাণ, যেখানে আমরা এই চিত্রসূত্র এই অধ্যায়টি পাবো। বলছে এটি ভারতীয় চিত্রসূত্র হচ্ছে ভারতীয় চিত্রকলার ব্যাকরণ, রং, তৈরি, দৃষ্টিভঙ্গি এবং শারীরবিদ্যার প্রাচীনতম লিখিত একটি নথি। এটি মূলত বিষ্ণু ধর্মোত্তরা পুরাণের 3য় খণ্ডের অন্তর্ভুক্ত 35 থেকে 43 নম্বর অধ্যায়ের সংকলন। তো এই যাই হোক ইনফরমেশন আছে চিত্রসূত্র থেকে। কোশ্চেন নাম্বার 8, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক নামটা কিন্তু মনে রাখতে হবে NH44, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ভারতের মোট কতটি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত? দেখো কোশ্চেনের লেভেলটা তোমরা খেয়াল করো। তাহলে এখানে অনেক কিছু জানার শেখার কিন্তু আছে। অনেকে যারা আছো তোমরা এটা জানো যে হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে যেটা আমরা জানি সব থেকে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে হচ্ছে NH44। এর আগে নাম কি ছিল? NH7 ছিল। এটা মূলত সেই কাশ্মীর টু কন্যাকুমারী, একেবারে উত্তরে জম্মু কাশ্মীর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত এই ন্যাশনাল হাইওয়েটা বিস্তৃত, ঠিক আছে? এবং এইখানে এই টোটাল তাহলে জম্মু কাশ্মীর থেকে শুরু করে আমরা যদি তামিলনাড়ু পর্যন্ত আসি, টোটাল কটি রাজ্যের উপর দিয়ে এই রাস্তাটা আসছে, সড়কটা আসছে? 10, 11, 12, 14। কোশ্চেনটা তোমরা জেনে রাখো, 11টি এখানে রাইট অ্যান্সার হবে। 11টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। দেখো উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত NH44, পুরনো নাম ছিল NH7 সহ অন্যান্য সড়ক মিলে এটা গঠিত হয়েছে, যেটা শ্রীনগর জম্মু কাশ্মীরের এটা থেকে কন্যাকুমারী পর্যন্ত গেছে। এখানে একটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, কারণ রাজ্য বলেছে। জম্মু কাশ্মীর এখন রাজ্য তালিকায় নেই, এটি একটি তোমার কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল যেটা জম্মু কাশ্মীর। এবং 11টি রাজ্য, কি কি রাজ্য? পাঞ্জাব, হরিয়ানা, দেখো এখানে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। 1, 2, 3, দিল্লিটাও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, উত্তরপ্রদেশ, রাজস্থান, তো এখানে অ্যাকচুয়ালি একটু বলা ভুলই হয়েছে। দিল্লিটাকে আমরা ইউনিয়ন টেরিটরি যদি ধরি, এখানে উত্তর হয়ে যাবে 10টা। তাহলে 2টো কেন্দ্রশাসিত অঞ্চল এর মধ্যে পড়ছে। তাহলে একটি কেন্দ্রশাসিত অঞ্চল বললে এখানে ভুল হবে, যেহেতু পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি একটা ইউনিয়ন টেরিটরি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত।
তাহলে টোটাল 12টি ইউনিয়ন টেরিটরি এবং তোমার কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য মিলে হবে। তো তাহলে রাজ্য যদি আমরা ধরি তাহলে এখানে উত্তরটা আমাদের 10টা করতে হবে। তাহলে টোটাল স্টেট আমরা এটা তাহলে কেটে দিচ্ছি, অপশন এ করতে হবে, যারা এ করেছে উত্তর তোমাদের সঠিকই আছে। ইউনিয়ন টেরিটরি হচ্ছে 2টি আর স্টেট হচ্ছে 10টি হবে। তাহলে কি কি আছে? পাঞ্জাব, হরিয়ানা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এটাকে আমরা রাইট অ্যান্সার নেব। ঠিক আছে, অসুবিধা নেই। আমরা এখানে তো যেহেতু আমরা এটাকে আমি একটু এডিট করে দিই, নয়তো তোমাদের মনে হবে ভুল হয়ে গেছে। এটা উত্তর অপশন এ হবে, 10টি। তাই তো ইনফরমেশনগুলো আমরা এখানে পেয়ে গেলাম। কারণ 2টো কেন্দ্রশাসিত অঞ্চল হবে, দিল্লি এখানে রাজ্যের মধ্যে ইনক্লুড হয়ে গেছে, এটা আমার একটু দেখারই ভুল হয়েছে, যার জন্য তাহলে অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার প্রত্যেকে? কোশ্চেন নাম্বার 9, কিষান ঘাট এটি ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বের সমাধিস্থল? কোন বিখ্যাত ব্যক্তিত্বের সমাধিস্থল হবে? কিষান ঘাট, লাল বাহাদুর শাস্ত্রী, চৌধুরী চরণ সিং, মোরারজি দেসাই, পণ্ডিত জগজীবন রাম। কিষান ঘাট যেটি কার সমাধিস্থল? সঠিক উত্তর হবে অপশন বি, হবে চৌধুরী চরণ সিং। এই চৌধুরী চরণ সিং ছিল ভারতের 5ম প্রধানমন্ত্রী এবং কৃষক নেতা হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। কৃষক নেতা চৌধুরী চরণ সিং এর সমাধিস্থলকে কিষান ঘাট বলা হয়। এটা মধ্যাহ্নশয় আমরা বাংলায় লিখে থাকি। এটি নিউ দিল্লিতে অবস্থিত। তার জন্মদিন মূলত 23শে ডিসেম্বর। এই চৌধুরী চরণ সিং এর জন্মদিন হচ্ছে 23শে ডিসেম্বর। এই 23শে ডিসেম্বর কিন্তু ভারতের জাতীয় কৃষক দিবস হিসেবে উদযাপিত হয়। তাহলে এই ইনফরমেশনটাও একটু কিন্তু মনে রাখতে হবে। ন্যাশনাল ফার্মার ডে বা কৃষক দিবস 23শে ডিসেম্বর পালিত হয় চৌধুরী চরণ সিং এর জন্মদিনে। কোশ্চেন নাম্বার 10, পারমাণবিক কেন্দ্র ও শক্তির উৎস হিসেবে ব্যবহৃত ভারী জল তৈরির প্রথম কারখানা ভারতে কোথায় স্থাপন করা হয়েছিল? ভারী জল অর্থাৎ হেভি ওয়াটার যেটাকে আমরা ইংলিশে বলছি, এটা একটা হাইড্রোজেনের ডয়টেরিয়াম আইসোটোপের দ্বারা তৈরি D2O। ভারী জলের সংকেত কিন্তু পরীক্ষায় আছে D2O। এই D2O তৈরির প্রথম কারখানা ভারতে তৈরি হয় কোথায়? অপশন এ ট্রম্বে মহারাষ্ট্র, অপশন বি নাঙ্গাল পাঞ্জাব, অপশন সি রাওয়াতভাট রাজস্থান, অপশন ডি মানুগুরু তেলেঙ্গানা। এখানে রাইট অ্যান্সার অপশন বি হবে নাঙ্গাল, যেটা পাঞ্জাবে। 1962 সালে পাঞ্জাবের নাঙ্গালে প্রথম হেভি ওয়াটার প্ল্যান্ট চালু করা হয়। পারমাণবিক রিঅ্যাক্টরে নিউট্রনের মডারেটর এবং কুল্যান্ট হিসেবে ডিউটেরিয়াম অক্সাইড বা D2O বা ভারী জল কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কোশ্চেন নাম্বার 11, কেন্দ্রীয় মৃত্তিকা সংরক্ষণ পর্ষদ 1950 সাল 53, 61 নাকি 72 কোন সালে গঠিত হয়? কত সালে এটি গঠিত হয়? কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। সেন্ট্রাল সয়েল কনজারভেশন বোর্ড, কেন্দ্রীয় মৃত্তিকা সংরক্ষণ পর্ষদ বা বোর্ড কত সালে গঠিত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1953 সাল। ঠিক আছে, অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। ভারতের ভূমিক্ষয় রোধ, জমি পুনরুদ্ধার, কৃষি উপযোগী মাটি সংরক্ষণের পরিকল্পনা রূপায়ণের উদ্দেশ্যে ভারত সরকার কৃষি মন্ত্রণালয়ের অধীনে 1953 সালে কেন্দ্রীয় মৃত্তিকা সংরক্ষণ পর্ষদ গঠিত হয়েছিল। 1953, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 12, আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা পরিচালনাকারী সংস্থা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এর মূল সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এই সংস্থার সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? লুসান, সুইজারল্যান্ড, মোনাকো, প্যারিস, ফ্রান্স, বার্লিন, জার্মানি। লাউসেন সুইজারল্যান্ডে রয়েছে অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার।
ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টার রয়েছে। মোনাকো এটা একটা দেশ, কিন্তু মোনাকো একটা ছোট দেশ ইউরোপে, যেখানে আমরা দেখব ফ্রান্সের এই সীমানার আশেপাশেই এখানে মোনাকোটা অবস্থিত। এবং দেখবে মোনাকো, এস মোনাকো বলে একটা ফুটবল ক্লাবও আছে, যেটা ফ্রান্সের লিগ ওয়ানে কিন্তু খেলে। এই মোনাকো একটা দেশ, তারা ছোট দেশ হওয়ায় নিজস্ব লিগ নেই, তারা ফ্রান্সে লিগ ওয়ানের সঙ্গেই কিন্তু খেলা করে। এবং এটা আমরা দেখব যে এই মোনাকোতেই রয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের হেডকোয়ার্টার। এটি পূর্বে IAAF ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন ছিল নামে পরিচিত ছিল। 1912 সালে স্টকহোমে প্রতিষ্ঠিত হলেও অক্টোবর 1993 থেকে এর প্রধান কার্যালয় ইউরোপের ছোট দেশ মোনাকোতে স্থানান্তরিত হয়। কোশ্চেন নাম্বার 13, ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান বাহিনী রণতরী কোনটি? এয়ারক্রাফট ক্যারিয়ার কোনটি? দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী কোনটি? INS বিক্রমাদিত্য, INS বিক্রান্ত, INS বিরাট, INS আরিহান্ত। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? সঠিক উত্তর অপশন বি হবে, INS বিক্রান্ত। অপশন বি বলছে INS বিক্রান্ত, যেটাকে ISC-1 বলা হয়, এটা হলো ভারতের তোমার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী যুদ্ধজাহাজ। এটি কোচিন শিপে তৈরি করা হয় এবং অন্যদিকে INS বিক্রমাদিত্য রাশিয়া থেকে ক্রয় করা হয়েছিল এবং INS আরিহান্ত হচ্ছে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। কোশ্চেন নাম্বার 14, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মূল সনদ, যেটা জাতিসংঘের সনদ ব্যতীত কার সঙ্গে সংযুক্ত? জাতিসংঘের সনদ ছাড়া আর কার সঙ্গে এটা সংযুক্ত? অপশন এ ভার্সাই চুক্তি, অপশন বি লিগ অফ নেশনস এর সংবিধি, অপশন সি জেনোভাস কনভেনশন, অপশন ডি প্যারিস চুক্তি। কোশ্চেনটা হচ্ছে ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মূল সনদ জাতিসংঘের সনদ ছাড়া আর কার সঙ্গে কানেক্টেড? সেটা হচ্ছে লিগ অফ নেশনস এর সংবিধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত হয় ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মূলত লিগ অফ নেশনস এর পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিসের স্থলাভিষিক্ত হয়। জাতিসংঘের সনদের 92 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এর সংবিধিটি জাতিসংঘের সনদের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত আছে। কোশ্চেন নাম্বার 15 আসছি আমরা। ভারতের কোন জলপ্রপাতটি ভারতের নায়াগ্রা নামে সর্বাধিক পরিচিত? নায়াগ্রা অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন ওয়াটারফল? যোগ জলপ্রপাত, চিত্রকূট জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত, নাকি শিব সমুদ্রম জলপ্রপাত? রাইট অ্যান্সার কি হবে? যোগ জলপ্রপাত, চিত্রকূট, দুধসাগর, শিব সমুদ্রম। শিব সমুদ্রম কর্ণাটক কাবেরীতে আছে, দুধসাগর মান্ডবী নদীতে, চিত্রকূট ইন্দ্রাবতী নদী, এবং যোগ জলপ্রপাত কোন নদীতে বলতে হবে? তো এখানে অপশন বি হবে চিত্রকূট ওয়াটারফল, যেটাকে আমরা ভারতের নায়াগ্রা নামে জানি। ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলায় ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত বর্ষাকালে তার বিশাল বিস্তার এবং ঘোড়ার খুরের মতো আকৃতির জন্য ভারতের নায়াগ্রা নামে এটি পরিচিত। কোশ্চেন নাম্বার 16, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ভারতের এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, জম্মু কাশ্মীর। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, জম্মু কাশ্মীর। সঠিক উত্তর হবে অপশন বি, হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশের কুল্লু জেলায় অবস্থিত গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক 2014 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। এটি অতি বিরল প্রজাতির বরফ চিতা বা তুষার চিতার জন্য বিখ্যাত এবং হিমালয়ের নীল ভেড়ার প্রধান প্রাকৃতিক বাসস্থান। স্টকহোম কনভেনশন সুইডেনের রাজধানী স্টকহোম, এটি কিসের সংরক্ষণের সাথে যুক্ত? ওজোন স্তর, স্থায়ী জৈব দূষক, জলাভূমি, নাকি বিপদাপন্ন প্রজাতি?
স্টকহোম কনভেনশন কিসের সংরক্ষণের সাথে সংযুক্ত? উত্তর হবে স্থায়ী জৈব দূষক। বলছে 2001 সালে স্বাক্ষরিত এবং 2004 সালে কার্যকর হওয়া স্টকহোম কনভেনশন হলো একটি আন্তর্জাতিক পরিবেশ চুক্তি, যার লক্ষ্য হচ্ছে স্থায়ী জৈব দূষক বা তোমার পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট এর ব্যবহার সীমিত করা বা সম্পূর্ণ বন্ধ করা। কোশ্চেন নাম্বার 18, ভারতের শেক্সপিয়ার নামে খ্যাত মহাকবি কালিদাস, এই কালিদাসের একটা বিখ্যাত নাটক নাম আমরা প্রত্যেকে জানি, অভিজ্ঞান শকুন্তলম। প্রথম ইংরাজিতে অনুবাদ কে করেছিলেন? কোশ্চেনটা দেখো, কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম ইংরাজিতে কে অনুবাদ করেন? অপশনে উইলিয়াম জোন্স, চার্লস উইলকিন্স, ম্যাক্স মুলার, কলিন ম্যাকেনজি। বলছে এই অভিজ্ঞান শকুন্তলম নাটকটির ইংরেজিতে কনভার্ট করেন যিনি সেই এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। 1789 সালে স্যার উইলিয়াম জোন্স কালিদাসের বিখ্যাত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম প্রথম ইংরেজিতে অনুবাদ করেন। পরবর্তী এটি ইউরোপের সাহিত্যে ভারতীয় সংস্কৃতির প্রসারে বড় ভূমিকা রাখে। কোশ্চেন নাম্বার 19, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ এটি কোথায় অবস্থিত? আহমেদাবাদ, নাগপুর, কোয়েম্বাটুর, হায়দ্রাবাদ। বলতে হবে সঠিক উত্তর কি হবে এখানে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ এর সদর দপ্তর কোথায় আছে? সঠিক উত্তর হবে নাগপুর, মহারাষ্ট্রে। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে 1976 সালে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ প্রতিষ্ঠিত হয়। এটি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের একটি প্রধান প্রতিষ্ঠান। কোশ্চেন নাম্বার 20, জাতীয় নিরাপত্তা পরিষদ, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এনএসসি এর প্রশাসনিক কাঠামোয় সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা কোনটি? জাতীয় নিরাপত্তা পরিষদের যে প্রশাসনিক কাঠামো আছে এর সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা কোনটি হবে? স্ট্র্যাটেজিক পলিসি গ্রুপ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কার্যালয়, ইন্টেলিজেন্স ব্যুরো নাকি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি? সঠিক উত্তর অপশন ডি হবে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। বলছে ভারতের প্রতিরক্ষা নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারণে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি হচ্ছে দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, যার প্রধান হিসেবে কে থাকে? প্রধানমন্ত্রী থাকেন। তো আমাদের অনেক ধরনের ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি, যেটা তোমার প্রয়োজন অবশ্যই তুমি জয়েন করতে পারো। কোশ্চেন নাম্বার 21 আসছি, ভারতের প্রাচীনতম জাতীয় সমুদ্র উদ্যান নাম হচ্ছে গহিরমাথা সমুদ্র অভয়ারণ্য, কিসের প্রযোজনের জন্য বিখ্যাত? বানানটা একটু ভুল আছে, গহিরমাথা সামুদ্রিক অভয়ারণ্য, যাই হোক এটার কথা আমরা বলছি কিসের প্রজননের জন্য বিখ্যাত? অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ, ডলফিন, সমুদ্রের ঘোড়া নাকি দুগং? রাইট অ্যান্সার অপশন এ হবে অলিভ রিডলে, এক ধরনের সামুদ্রিক কচ্ছপ। এই প্রজাতির উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত গহিরমাথা অভয়ারণ্য বিশ্বের বৃহত্তম অলিভ রিডলে কচ্ছপের গণপ্রজনন কেন্দ্র বা অরিবাটা হিসেবে খ্যাত। কোশ্চেন নাম্বার 22, ভারতের জাতীয় ডাইভার্সিটি কর্তৃপক্ষ, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, বায়োডাইভার্সিটি অথরিটি যেটাকে এনবিএ বলা হচ্ছে, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি এটি কোথায় আছে? নিউ দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, দেরাদুন। সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে? এখানে আমরা সঠিক উত্তর পাচ্ছি অপশন নাম্বার বি, চেন্নাই। চেন্নাই অবস্থিত। কোশ্চেন নাম্বার 22, বলছে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে 2002 সালে যে বায়োডাইভার্সিটি অ্যাক্ট হয়, সেই আইন অনুসারে 2003 সালে তামিলনাড়ুর চেন্নাইয়ে জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ বা এনবিএ স্থাপিত হয়। কোশ্চেন নাম্বার 23, ভারতীয় রিজার্ভ ব্যাংকের ইতিহাসে প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? দেখো আমরা একটা ক্লাস করেছিলাম আরবিআই থেকে বিভিন্ন প্রশ্ন, সেখানে আমরা এটা আলোচনা করেছিলাম। আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর বলতে হবে। আরবিআই এস্টাবলিশ হয় 1935, স্যার ওসমোন স্মিথ ছিলেন প্রথম গভর্নর
কিন্তু তিনি হচ্ছে ব্রিটিশ। ভারতীয় গভর্নর হচ্ছে স্যার সিডি দেশমুখ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো স্যার চিন্তামণি দ্বারকনাথ দেশমুখ 1943 সালে আরবিআর তৃতীয় থার্ড গভর্নর হয় এবং প্রথম ভারতীয় গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, এবং স্যার ওসবর্ন স্মিথ আরবিআর প্রথম ব্রিটিশ গভর্নর। স্বাধীনতার পরেও সিডি দেশমুখই কিন্তু থাকে। যদি বলা হয় স্বাধীনতার পরবর্তী প্রথম ভারতীয় গভর্নর, একই নাম, সিডি দেশমুখ। কোশ্চেন নাম্বার 24, ট্রিপস, যেটাকে বলা হচ্ছে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, চুক্তিটি কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে পরিচালিত হয়ে থাকে? ট্রিপস, যেটা ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এই ধরনের চুক্তি যে আন্তর্জাতিক সংস্থা করে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও। এই ডাব্লিউটিওর আগে নাম ছিল গ্যাট, GATT। 1995 থেকে হয়েছে ডাব্লিউটিও, যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে আছে। 1994 সালে মারাকেশ চুক্তির মাধ্যমে গঠিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও এর অধীনে ট্রিপস চুক্তি বাস্তবায়িত হয়, যা কপিরাইট, ট্রেডমার্ক এবং পেটেন্টের মতো মেধাস্বত্বের বাণিজ্য নির্ধারণ করে। 1995 থেকেই ডাব্লিউটিওটা আর কি চালু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO এর আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি IHR অনুযায়ী কোন রোগটিকে সার্বজনীন বাধ্যতামূলক নোটিফাইয়েবল ব্যাধি হিসেবে বিবেচনা করা হয়? অর্থাৎ এই রোগ হলে দ্রুত WHO কে জানাতে হবে, সতর্ক করতে হবে। অপশনে পোলিও, স্মল পক্স, যক্ষা, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া, টাইফয়েড, কলেরা। তো এখানে WHOর যে নির্দেশ আছে যে রোগটা সার্বজনীন একটা বাধ্যতামূলক নোটিফাইড ব্যাধি হিসেবে বিবেচনা হয় পোলিও এবং স্মল পক্স। কোশ্চেন নাম্বার 26-এ আমরা আজকে ক্লাস এন্ড করব। ভারতের জাতীয় পতাকার অনুপাত দৈর্ঘ্য প্রস্থ কত হবে? খুব কমন একটা কোশ্চেন এবং দুর্দান্ত একটা প্রশ্ন, সহজ প্রশ্ন, তোমরা অ্যান্সার করবে। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের রেশিও, অর্থাৎ এই হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এই রেশিওটা কি হয় তোমরা কমেন্টে জানাবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং আমরা এই ধরনের ক্লাসগুলো কিন্তু করাচ্ছি। সেশনগুলো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করতে হবে, এবং আমাদের ফ্রি ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলগুলো। এবং TWS একাডেমিতে আমরা পেইড কোর্স করাচ্ছি, যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করবে। তো আজকের সেশন এখানে এন্ড হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, বাই।